হুগলি জেলার শান্ত সবুজে ঘেরা এক অঞ্চলে আজও দাঁড়িয়ে আছে একটি বাগানবাড়ি, যেন সময় নিজেই সেখানে থমকে গেছে। এই বাগানবাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভারতের আধুনিক শিল্পচর্চার এক মহামূল্যবান নাম, রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাড়ি শুধু ইটপাথরের একটি কাঠামো নয়, বরং এটি একসময় ছিল ভাবনার আশ্রয়, শিল্পের সাধনক্ষেত্র আর নিঃশব্দ সৃষ্টির এক পবিত্র পরিসর। এই ভিডিওতে আমরা জানব এই বাগানবাড়ির ইতিহাস এবং কিভাবে এই স্থান বাংলা শিল্প ও সাহিত্যের গতিপথ বদলে দিয়েছিল। হাই গাইজ, ওয়েলকাম টু সিম্পল বাপ্পাদা চ্যানেল। সিম্পল বাপ্পাদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার অত্যন্ত সুন্দর এবং শান্ত একটা জায়গা, যেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। জায়গাটা খুব সুন্দর, শান্তশিষ্ট। বন্ধুরা, টোটাল জায়গাটা আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং আমি এখন দাঁড়িয়ে আছি এই বাগানের মধ্যে একটা শান্ত পরিবেশে। যদি আপনারা শহরের কোলাহল থেকে দূরে কোনো একটা ঠান্ডা জায়গায় এসে কিছুক্ষণের জন্য হলেও বা সারাদিনের জন্য হলেও এখানে টাইম পাস করে যান, অবশ্যই আপনার মনটা ভালো লাগবে। এবং এই জায়গাটা একদম গঙ্গার ধারে হয়, এই জায়গাটার পরিবেশটা আরও অন্যরকম হয়ে গেছে। তো বন্ধুরা, চলুন সাথে থাকুন, দেখতে থাকুন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি, হুগলি জেলা। যদি আপনি প্রথমবার হুগলি জেলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের এই ঐতিহাসিক বাগানবাড়িতে আসতে চান, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কলকাতা ও আশেপাশের এলাকা থেকে এখানে আসা খুবই সহজ। সবচেয়ে সুবিধাজনক উপায় হল ট্রেন। কলকাতার হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল, চুঁচুড়া বা চন্দননগরগামী লোকাল ট্রেন প্রায় সারাদিনই পাওয়া যায়। ট্রেনে চেপে প্রায় 1 ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন হুগলি জেলায়। নিকটবর্তী স্টেশনে নামার পর সেখান থেকে টোটো, অটো বা রিকশায় অল্প সময়েই বাগানবাড়ির কাছে পৌঁছানো যায়। যারা বাসে আসতে চান তাদের জন্য সুবিধা আছে। কলকাতা, শিয়ালদহ, ধর্মতলা বা ডানকুনি দিক থেকে হুগলি জেলার বিভিন্ন রুটের বাস চলে। বাস থেকে নেমে স্থানীয় অটো বা টোটো ধরলেই সহজে পৌঁছে যাবেন এই ঐতিহাসিক স্থানে। আর যদি আপনি নিজের গাড়িতে আসতে চান, তাহলে জাতীয় সড়ক ধরে ডানকুনি বা চুঁচুড়ার দিকে এগিয়ে এসে হুগলি জেলার নির্দিষ্ট রাস্তায় ঢুকলেই হবে। রাস্তার দুপাশে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ আপনার ভ্রমণকেই আনন্দময় করে তুলবে। আমরা অলরেডি ঢুকে পড়েছি বাগানবাড়ির রাস্তায়। এটা উত্তরপাড়া পৌরসভার আন্ডারে রয়েছে বাগানবাড়িটা। এখানে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার, তার মানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। চলুন দেখি টিকিটের দাম কত পড়বে। এটা একটা হেরিটেজ প্রপার্টি। টিকিট কত করে? 10 টাকা করে টিকিট, 3 জন। হ্যাঁ, গাড়ি পার্কিং কত? 20 টাকা। গাড়ি পার্কিং 20 আর মানুষের টিকিট 10 টাকা। এটা হচ্ছে প্রবেশ মূল্য। আমরা এখন দাঁড়িয়ে আছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। চলুন ভেতরে চলুন। হুগলি জেলার এই বাগানবাড়িটি শহরের কোলাহল থেকে খানিক দূরে গাছপালায় ঘেরা এক শান্ত পরিবেশে অবস্থিত। চারদিকে ছায়া দেওয়া গাছ, পুরনো দেওয়াল আর বাতাসে এক ধরনের নীরবতা, সব মিলিয়ে মনে হয় এই জায়গা যেন শিল্পীকে ডেকে আনে নিজের ভেতরের জগতে ডুবে যেতে। শোনা যায় অবনীন্দ্রনাথ ঠাকুর নিজেই এমন পরিবেশ খুঁজতেন যেখানে প্রকৃতি কথা বলে, কিন্তু শব্দ ছাড়াই। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঠাকুর পরিবারের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন শুধু একজন চিত্রশিল্পী নন, তিনি ছিলেন চিন্তাবিদ, গল্পকার, শিল্পদার্শনিক। ভারতীয় শিল্পকে পাশ্চাত্য অনুকরণ থেকে বের করে এনে একটি স্বতন্ত্র ভারতীয় রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম। তিনি ছিলেন বেঙ্গল স্কুল অফ আর্ট এর পথিকৃৎ, যেখানে ভারতীয় ঐতিহ্য, মুঘল মিনিয়েচার, জাপানি শিল্পধারা সবকিছুর এক অনন্য মেলবন্ধন ঘটেছিল। কেন এই বাগানবাড়ি এত গুরুত্বপূর্ণ? এই বাগানবাড়ি ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্য একান্ত নির্জন সাধনাস্থল। কলকাতার ব্যস্ত জীবন ছেড়ে তিনি এখানে এসে সময় কাটাতেন, কখনো ছবি আঁকতেন, কখনো গল্প লিখতেন, আবার কখনো ছাত্রদের নিয়ে দীর্ঘ আলোচনা করতেন শিল্প ও দর্শন নিয়ে। অনেক গবেষকের মতে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভাবনা ও শিল্পরীতি এই বাগানবাড়িতেই ধীরে ধীরে পরিণত হয়েছিল। বাগানবাড়িতে সৃষ্ট শিল্প ভাবনা। এই বাগানবাড়ির ঘরগুলোর মধ্যে বসেই অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় শিল্পে আত্মপরিচয়ের প্রশ্ন তুলেছিলেন। তিনি বিশ্বাস করতেন শিল্প শুধু চোখের সৌন্দর্য নয়, শিল্প হল আত্মার ভাষা।
এখানেই তিনি ভারতীয় পৌরাণিক চরিত্র, ইতিহাস আর কল্পনার জগৎকে একসূত্রে বেঁধে নতুন রূপ দিতে শুরু করেন। অনেকে জানেন না, অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অসাধারণ লেখক। এই বাগান বাড়িতেই তিনি লিখেছিলেন বহু স্মৃতিচারণ, রূপকথাধর্মী গল্প এবং ভাবনামূলক রচনা। প্রকৃতির মাঝখানে বসে লেখা তাঁর লেখাগুলোতে এক ধরনের ধ্যানী আবহ পাওয়া যায়, যা শহুরে জীবনে সম্ভব ছিল না। ঠাকুর পরিবার ও এই বাড়ির স্মৃতি। ঠাকুর পরিবারের শিল্পচর্চার ইতিহাসে এই বাগান বাড়ির আলাদা গুরুত্ব রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অসিত হালদার এমন অনেক শিল্পী ও চিন্তাবিদ এই বাড়িতে এসেছেন বলে নানা স্মৃতিচারণে পাওয়া যায়। এই বাড়ি যেন একসময় হয়ে উঠেছিল এক চলমান শিল্প বিদ্যালয়। এই বাগান বাড়ি ভীষণ শান্ত, খুব সুন্দর, এবং আমরা দেখতে পাচ্ছি বিকালবেলা বড়রা বাচ্চারা এসে ঘোরাঘুরি করছে। একটা বিকালের দিকে টাইম পাসের জন্য খুব সুন্দর একটা জায়গা। ফ্যামিলি নিয়ে এসে বসে একটু আড্ডা মারা যায়, একটু গল্পগুজব করা যায়, একটু সময় পাস করা যায়। বাগানের ভেতর কোনো রকম ধূমপান, উচ্ছৃঙ্খল আচরণ, মদ্যপান এবং উল্টোপাল্টা জামা কাপড় পরে ঢোকা নিষেধ। অবশ্যই বোঝা যায় এটা একটা ঠাকুর বাড়ি এবং খুব সুন্দর জায়গাটা। এখানে দেশ বিদেশ থেকে মানুষ এসে ছবি তোলেন। এই দেখুন, লন্ডন থেকে এসে ছবি তুলছেন একজন। এই যে দেখুন আমাদের লন্ডন প্রবাসী, এই যে দেখুন ওই যে উনি বলছেন না লন্ডন, এই যে লন্ডন থেকে এসে ভিডিও করছেন, আমারও ভিডিও করছেন। দেখতে পাচ্ছি বিভিন্ন রকম রঙিন মাছ, শার্ক। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এখানে একটা মাছের চৌবাচ্চা দেখুন। এই দেখুন বেশ বড় শার্ক। এই যারা আছে গোলফিশ আছে কিছু, দেখুন বড় বড় গোলফিশ আছে, ম্যানেলা কাপ আছে। যাই হোক, বেশ ভালোই লাগছে দেখতে। জায়গাটা খুব রোমান্টিক, ভীষণ রোমান্টিক জায়গা। প্রেম করার জন্য আদর্শ, বাচ্চাদের খেলাধুলা করার জন্য আদর্শ। একটা কথা বলি, প্রেমের কিন্তু আদর্শ জায়গা এখানে, নিরিবিলি নির্জন, সত্যি আদর্শ জায়গা। হ্যাঁ, এখানে একটা বিকেলের টাইম পাস, সারাদিনের জন্য টাইম পাসের জন্য খুব সুন্দর জায়গা। হ্যাঁ, পিকনিক স্পট হলে ভালো হতো। ভেতরে খাওয়া দাওয়া যায় না, খাওয়া দাওয়া একদমই নিষিদ্ধ ভেতরে। এটা কি আছে ভেতরে? চলো ভেতরে যাই, দেখা যাক কি আছে দেখি। এই বাগান বাড়ির ভেতরে ঢুকলেই যেন সময় ধীরে ধীরে থেমে যায়। এখানকার মিউজিয়ামে রাখা ছবিগুলো শুধু দেওয়ালে টানানো কিছু শিল্পকর্ম নয়, এগুলো এক একটা যুগের কথা বলে। এই ছবিগুলোর মধ্যে দিয়ে আমরা শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর এর মন, দর্শন আর ভারতের আত্মপরিচয়ের খোঁজ দেখতে পাই। এই মিউজিয়ামে থাকা বেশিরভাগ ছবিতেই চোখে পড়বে এক ধরনের নরম রং, আবছা আলো আর গভীর আবেগ। এগুলো পাশ্চাত্য তেল রঙের ছবির মতো চটকদার নয়, বরং শান্ত, ধ্যানমগ্ন আর ভাবনায় ভরা। এই ছবিগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ওয়াশ টেকনিক। অবনীন্দ্রনাথ ঠাকুর জলরঙকে এমনভাবে ব্যবহার করেছিলেন যাতে ছবির রং স্পষ্ট না হয়ে ধীরে ধীরে মিলিয়ে যায়। ফলে ছবিগুলো দেখতে স্বপ্নের মতো লাগে, স্পষ্ট আবার অস্পষ্ট, বাস্তব আবার কল্পনার। এই টেকনিকের জন্যই তাঁর ছবির চরিত্রগুলো যেন কথা না বলেও অনেক কিছু বলে দেয়। মিউজিয়ামে রাখা অনেক ছবিতেই দেখা যায় ভারতীয় পৌরাণিক চরিত্র, রাজা রাজদা, সাধু সন্ন্যাসী কিংবা সাধারণ গ্রাম বাংলার মানুষ। এই ছবিগুলোর মাধ্যমে অবনীন্দ্রনাথ ঠাকুর একটাই কথা বলতে চেয়েছিলেন, ভারতীয় শিল্পকে ভারতীয় চোখে দেখতে হবে। এই ভাবনাই পরবর্তীকালে বেঙ্গল স্কুল অফ আর্ট এর ভিত্তি গড়ে তোলে। এই বাগানবাড়ির মিউজিয়ামে রাখা ছবিগুলোর ভাবনার সঙ্গে জুড়ে আছে তার সবচেয়ে আলোচিত সৃষ্টি, ভারত মাতা। যদিও আসল চিত্রটি সব জায়গায় রাখা হয় না, তবু এই মিউজিয়ামের ছবিগুলোতে সেই একই আদর্শের ছাপ স্পষ্ট, একটি শান্ত, স্নেহময়, আত্মিক ভারতের কল্পনা। এখানে ভারতের রূপ যুদ্ধের নয়, ত্যাগ আর সাধনার। এই ছবিগুলো দেখলে বোঝা যায় অবনীন্দ্রনাথ ঠাকুর শুধু ছবি আঁকতেন না, তিনি গল্প বলতেন। প্রতিটি ছবির চোখ, মুখভঙ্গি, হাতের ভঙ্গিতে লুকিয়ে আছে একটি না বলা গল্প। দর্শককে তিনি জোর করে কিছু বোঝাতে চাননি, বরং ভাবতে ছেড়ে দিয়েছেন।
এই কারণেই এই ছবিগুলো আজও আধুনিক দর্শকের কাছে নতুন মনে হয়। আজকের দ্রুতগতির দুনিয়ায় দাঁড়িয়ে এই ছবিগুলো আমাদের ধীরে চলতে শেখায়, একটু থামতে বলে, একটু গভীরভাবে দেখতে শেখায়। এই মিউজিয়ামের ছবিগুলো আমাদের মনে করিয়ে দেয়, শিল্প মানে শুধু সৌন্দর্য নয়, শিল্প মানে আত্মার ভাষা। আপনি যদি কখনো এই বাগানবাড়ির মিউজিয়ামে আসেন, তাহলে ছবিগুলো শুধু চোখে দেখবেন না, চেষ্টা করবেন অনুভব করার, কারণ এই ছবিগুলো কথা বলে নীরবতার ভাষায়। বন্ধুরা, এখানে বেশ কিছু ছবির নিচে দেখুন কিউআর কোড আছে। এই কিউআর কোডগুলোকে স্ক্যান করে আপনারা অরিজিনাল ওয়েবসাইট থেকে ছবিগুলো দেখতে পাবেন। এই একটা ছবি, এই একটা ছবি, যেসব ছবির নিচে কিউআর কোড আছে সেসব ছবিগুলোকে আপনারা স্ক্যান করে দেখতে পাবেন। এই যে মুকুলিকা দিয়ে এক গাদা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ড্রেসটা চেঞ্জ করলাম। এই বাগানবাড়ির পেছনের লনে এসে দাঁড়ালেই মনে হয় এটা আর শুধু একটা ঐতিহাসিক জায়গা নয়, এটা জীবনের চলমান এক ক্যানভাস। সামনে বিস্তৃত সবুজ ঘাস, তার ঠিক পাশ দিয়েই শান্ত ভঙ্গিতে বয়ে চলেছে হুগলি নদী। নদীর জল যেন আলোর সঙ্গে খেলছে, কখনো রূপলি, কখনো সোনালি, আবার কখনো গোধূলির ছায়ায় একটু বিষণ্ণ। এই লনে ছোট ছোট বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে, তাদের হাসির শব্দ বাতাসে ভেসে যাচ্ছে। কেউ ঘাসে বসে গড়াগডি দিচ্ছে, কেউ বা নদীর দিকে তাকিয়ে নতুন নতুন প্রশ্ন করছে, ওই নৌকাটা কোথায় যাচ্ছে। শিশুগুলোর এই নির্ভার আনন্দ দেখে মনে হয় সময় এখানে একটু ধীরে চলে। লনের একপাশে কিছু বয়স্ক মানুষ চুপচাপ বসে আছে, কেউ গল্প করছে পুরনো দিনের কথা, কেউ আবার একদৃষ্টে নদীর দিকে তাকিয়ে যেন স্মৃতির ভেতর হারিয়ে গেছে। তাদের চোখে ক্লান্তি নেই, আছে এক ধরনের প্রশান্তি। মনে হয় এই নদী আর এই বাতাস তাদের জীবনের অনেক কথা জানে। আর একটু এগোলেই দেখা যায় কিছু প্রেমিক প্রেমিকা পাশাপাশি বসে আছে। খুব বেশি কথা নেই, তবু নীরবতাটাই যেন সবচেয়ে গভীর। কেউ হাত ধরে বসে, কেউ বা নদীর দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছে। এই জায়গায় প্রেম খুব শান্ত, খুব নরম, দেখিয়ে নয়, অনুভবে। চোখ তুলে নদীর ওপার দিকে তাকালেই দূরে দেখা যায় ইস্কনের মন্দির। সন্ধ্যার আলো মন্দিরটা যেন ধীরে ধীরে জ্বলে ওঠে। কখনো ঘণ্টার মৃদু শব্দ, কখনো কীর্তনের আবছা সুর, সব মিলিয়ে পরিবেশটা হয়ে ওঠে অপার্থিব। মনে হয় নদীর দুই পাড়ে দাঁড়িয়ে মানুষ আর ঈশ্বর একে অপরের দিকে তাকিয়ে আছে। নদীর বুক চিরে নৌকা চলেছে, কখনো ছোট, কখনো বড়। নৌকার ছড়াচ্ছল শব্দের সঙ্গে মিশে যায় বাতাসের শোঁ শোঁ আওয়াজ। সেই নৌকাগুলো যেন গল্প বয়ে নিয়ে যায়, কোথা থেকে কোথায়, কার থেকে কার কাছে, কেউ জানে না, শুধু গঙ্গা জানে। এই দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ মনে হয় এই জায়গাটা দেখার জন্য কিছুই করতে হয় না, না টিকিট, না কোলাহল, না তারা, শুধু একটু সময় নিয়ে বসে থাকলেই যথেষ্ট। গঙ্গার ধারে এই লন যেন শেখায় জীবন খুব জটিল নয়, আমরা তাকে জটিল বানাই। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে, আকাশে কমলা আর বেগুনি রং মিশে যায়, তখন এই জায়গার সৌন্দর্য আরেক ধাপে পৌঁছবে। আলো ছায়ার খেলায় গাছ, মানুষ, নদী সবকিছু একসাথে মিশে যায়। মনে হয় কেউ যেন ধীরে ধীরে দিনের পর্দা নামিয়ে দিচ্ছে। এই লন, এই নদী, এই মানুষগুলো সব মিলিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির পেছনের অংশটা শুধু দেখার জায়গা নয়, এটা অনুভব করার জায়গা। এখানে দাঁড়িয়ে বোঝা যায় শিল্প কেন নীরবতা চায়, কেন প্রকৃতির কাছে ফিরে যেতে চায়। এই জায়গায় এলে কেউ আপনাকে কিছু শেখায় না, তবু আপনি অনেক কিছু বুঝে ফিরে যান। পালকি চলে, পালকি চলে, হেইয়ো হেইয়ো। বন্ধুরা, এই হচ্ছে পুরনো দিনের পালকি, যেই পালকিতে একসময় বহু রাজা মহারাজা থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই চলাফেরা করেছেন। শুধু তাই না, এই পালকিতে চড়ে কিশোর কুমার হোপ 86-এ রসগোল্লা খেতে খেতে উনি গান করতে গেছেন সল্টলেক স্টেডিয়ামে। কিশোর কুমার এই আবদারটা ছিল যে আমি রসগোল্লা খেতে খেতে হোপ 86-এ সল্টলেকে যাব গান গাইতে। তো এই সেই পালকি, মানে এটা একটা রেপ্লিকা, কিন্তু এইরকম পালকিতে চড়ে গেছিল। এবং বন্ধুরা, আমারও খুব ইচ্ছে ছিল এই এরকম একটা পালকিতে চড়ে বিয়ে করতে যাওয়ার, কিন্তু সত্যি কথা বলতে ওইসব পালকি কোথায় পাওয়া যেত আমি জানতাম না, যার জন্য হয়নি। আবার নতুন করে যাই হোক, আবার যদি কখনো আবার বিয়ে করি তো পালকি চড়েই বিয়ে করতে যাব। আজ সময় বদলেছে, অনেক স্মৃতি ঝাপসা, অনেক দেওয়াল জীর্ণ,
তবুও এই বাগানবাড়ির বাতাসে আজও ভাসে এক নীরব গম্ভীরতা, যা শুধু ইতিহাসের ভার নয়, সৃষ্টির শক্তিও বহন করে। এটি শুধু সংরক্ষণের দাবি রাখে না, এটি আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগানবাড়ি আমাদের মনে করিয়ে দেয়, শিল্প জন্মায় নিঃশব্দে, ভাবনা বেড়ে ওঠে নির্জনতায়, আর ইতিহাস বেঁচে থাকে স্মৃতির ভেতর। হুগলি জেলার এই নিভৃত কোণে দাঁড়িয়ে থাকা বাগানবাড়িটি আজও যেন ফিস করে বলে, সৃষ্টি কখনো নষ্ট হয় না, শুধু অপেক্ষা করে নতুন করে শোনার জন্য। এই বাগানবাড়িতে এলে শুধু ঘুরে দেখবেন না, একটু সময় নিয়ে চুপচাপ দাঁড়ান, চারপাশটা দেখুন, আর ভাবুন, এই জায়গায় বসেই একদিন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় শিল্পকে নতুন দিশা দেখিয়েছিলেন। আপনি যদি ইতিহাস, শিল্প আর বাংলার ঐতিহ্য ভালোবাসেন, তাহলে হুগলি জেলার এই বাগানবাড়ি একবার হলেও নিজের চোখে দেখা উচিত। যদি আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।